আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কখন ডু ইউজ করব, কখন আর ইউজ করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করার সময় আমরা ডু অথবা ডাজ ইউজ করি, আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই আমরা প্রশ্ন করার সময় এম বা ইজ অথবা আর ইউজ করি। প্রশ্ন করার সময় যেমন ডু, ডাজ অথবা এম, ইজ, আর ইউজ করতে হয়। বাক্য নেগেটিভ বা না বোধক করার সময়ও কিন্তু ডু, ডাজ, এম, ইজ, আর এর ব্যবহার আছে। তো আজকের লেসনে আমরা দেখব কেন আমরা প্রশ্ন করার সময় কখনো ডু বা ডাজ ইউজ করি, আবার কিছু সেন্টেন্সে কেন আমরা এম, ইজ বা আর ইউজ করি। ইংরেজি কথা বলার সময় বা লেখার সময় সবসময় খেয়াল রাখবে ভার্বের বিষয়টা, ঠিক আছে? আমি তোমাদেরকে বলেছি মেইন ভার্বগুলো ভালোভাবে শিখতে। মেইন ভার্ব বলতে বোঝায় তুমি যে কাজগুলো করছো, যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, এটা একটা কাজ। নাস্তা খাই, খাওয়াটা একটা কাজ। গো মানে যাওয়া, এটা একটা কাজ। রাইট মানে লেখা, এই কাজগুলো হলো মেইন ভার্ব। যেই বাক্যগুলোতে মেইন ভার্ব থাকে সেই বাক্যগুলোতে কিন্তু প্রশ্ন করার সময় ডু অথবা ডাজ আসে, আর যেই বাক্যগুলোতে মেইন ভার্ব থাকে না সেই বাক্যগুলোতে এম, ইজ অথবা আর এরাই কিন্তু মেইন ভার্ব হয়ে যায়। অন্য সময় এম, ইজ, আর কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। যখন দেখবে মেইন ভার্ব থাকছে না তখন মনে রাখবে এম, ইজ অথবা আর এসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মেইন ভার্বের কাজ করে। এখন আমরা কিছু এক্সাম্পল বা উদাহরণ দেখব। ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায়? ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? এখানে গো হচ্ছে মেইন ভার্ব। এই যে আমি বললাম ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? এখানে ডু বলেছি। আর তোমরা এটাও জানো ডু কোথায় বলতে হয়। আই, উই, ইউ, দে এই ওয়ার্ডগুলোর সাথে আমরা ডু ইউজ করি। ডু ইউ গো টু স্কুল? কিন্তু যখন তুমি প্রশ্ন করবে আর দিয়ে, তখন প্রশ্নটা হবে আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন স্টুডেন্ট? তখন কিন্তু কোনো মেইন ভার্ব পাবে না। আর ইউ আ স্টুডেন্ট, স্টুডেন্ট ওয়ার্ডটা কিন্তু একটা নাউন। যখন নাউন অথবা অ্যাডজেক্টিভ আসবে তখন তোমরা আর দিয়ে প্রশ্ন করতে পারবে। বহুবচন বা একের বেশি, তার মানে একাধিক ব্যক্তি, বস্তু বা বিষয়ের ক্ষেত্রে আর ইউজ করতে হয়। ঠিক এরকম একাধিক ব্যক্তি, বস্তু বা বিষয়ের ক্ষেত্রে আমরা ডু ইউজ করি। শুধুমাত্র আই এবং ইউ এই দুইটা ওয়ার্ড একদমই ব্যতিক্রম। আই যখন আমি বোঝাবে একজন হলেও আয়ের সাথে ডু হয়। ঠিক এইভাবে ইউ বলতে তুমিও বোঝাতে পারে, ইউ বলতে তোমরা, একের বেশিও বোঝাতে পারে, ইউর সাথে ডু হয়। এই ছাড়া একাধিক ব্যক্তি, বস্তু, বিষয় নিয়ে যখন মেইন ভার্বকে রেখে কোনো প্রশ্ন করবে তখন ডু হবে। আর যখন তোমরা মেইন ভার্ব রাখছো না তখন আর হবে, ঠিক আছে? আরও কয়েকটা উদাহরণ দেখি আমরা। আর দে হ্যাপি? তারা কি খুশি? আর দে হ্যাপি? এখানে হ্যাপি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। আর দে হ্যাপি? এখন ডু দিয়ে একটা প্রশ্ন করি। ডু দে লাইক ইউ? তারা কি তোমাকে পছন্দ করে? এখানে লাইক হলো মেইন ভার্ব। ডু দে লাইক ইউ? এইভাবে আরও মেইন ভার্ব এনে দেখো। গো, সুইম, ডু ইউ সুইম ইন দ্য রিভার? তুমি কি নদীতে সাঁতার কাটো? ডু ইউ সুইম ইন দ্য রিভার? এখানে সুইম হচ্ছে মেইন ভার্ব, কিন্তু যখন দেখবে মেইন ভার্ব নেই তখন তোমরা আর এনে নাউন বা অ্যাডজেক্টিভের সাথে যেই প্রশ্নগুলো সেটা বলতে হবে। যেমন আর উই অ্যাক্টিভ? আমরা কি কর্মঠ? আর উই অ্যাক্টিভ? আর দে লেজি? তারা কি অলস? এখানে কিন্তু কোনো মেইন ভার্ব নেই, তাই আর এখানে মেইন ভার্বের কাজ করছে। প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট এর মধ্যে পার্থক্য কি? প্রোনাউন্সিয়েশন এর অর্থ উচ্চারণ। শব্দ গঠনের সাথে আমরা যে আমাদের মুখের অর্গানগুলো ইউজ করে আমরা শব্দ তৈরি করি, এটার সাথে রিলেটেড প্রোনাউন্সিয়েশন শব্দটি। আর অ্যাকসেন্ট এর সাথে জড়িত হলো স্বরের উঠানামা। কোনো শব্দে বেশি প্রেশার দিতে হয়, কোনো শব্দে কম। তো অ্যাকসেন্ট বলতে বোঝায় বাচনভঙ্গি। এখন প্রোনাউন্সিয়েশন অনুযায়ী দেখো, আমি যদি বলি তুমি কেমন আছো, এটা আমরা বাংলাদেশিরা স্ট্যান্ডার্ড ওয়েতে এভাবে প্রশ্ন করি, তুমি কেমন আছো। একজন ইংলিশ স্পিকার হয়তো বুঝতে পারছে এই কথাটা তুমি কেমন আছো, তিনি যখন এইভাবে বলবেন হয়তো
সেন্টেন্সটা হয়ে যাবে তুমি কেমন আছো, যেখানে তার মাতৃভাষার একটা প্রভাব পড়বে। ঠিক এভাবে আমরা যখন ইংরেজি প্র্যাকটিস করি বা বলি, আমরা যেহেতু বাংলা মিডিয়ামে যারা স্পেশালি পড়াশোনা করে থাকি তারা দেখা যাচ্ছে প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট হচ্ছে, কিন্তু অ্যাকসেন্ট ঠিক ইংলিশ স্পিকারদের মতো হয় না। এর কারণ হচ্ছে আমাদের মাতৃভাষার একটা প্রভাব আমাদের অ্যাকসেন্টের মধ্যে থাকে। এটা শুধু আমাদের না, যে কোনো ভাষার মানুষ তার মাতৃভাষায় যেভাবে সাবলীলভাবে কথা বলে, সে যখন আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখবে সেই ল্যাঙ্গুয়েজে অ্যাকসেন্টের একটা প্রভাব পড়ে। এখন অনেকেই বলবে যে তাহলে কি অ্যাকসেন্ট চেঞ্জ করা যায় না? অ্যাকসেন্ট চেঞ্জ করার অ্যাকচুয়ালি খুব বেশি প্রয়োজন থাকে না, কারণ আমরা যদি শুদ্ধ উচ্চারণে শব্দগুলো বলি দ্যাটস ইনাফ। তারপরও অনেকে যদি মনে হয় আমি অ্যাকসেন্ট সুন্দর করতে চাই, দেখতে পারে ভালো ইংলিশ একটা নিউজ দেখলেও কিন্তু অ্যাকসেন্টের চেঞ্জ আসতে পারে। আমি মনে করি বাংলাদেশি হিসেবে আমরা যদি ইংলিশে এভাবে কথা বলে কমিউনিকেট করি এতে কোনো অসুবিধা নেই। আর অ্যাকসেন্ট যদি সুন্দর হয়, অ্যাকসেন্ট যদি একটু প্রপার হয়, ভালো লাগে শুনতে, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা পারফেক্ট না থাকলে শুনতে খুবই অড লাগে। প্রোনাউন্সিয়েশনটার দিকে বেশি ফোকাস করতে হবে, সঠিক উচ্চারণ। আমি অনেক সময় আইপিএস সিম্বল দিয়ে সঠিক উচ্চারণটা দেখাই। আইপিএস সিম্বল দিয়ে আমরা সঠিক উচ্চারণটা জানার কারণে কিন্তু আমাদের লিসেনিংটাও ইমপ্রুভ হবে। যখন একটা ইংরেজি খবর আমরা শুনবো তখন আমরা বুঝতে পারবো এই ওয়ার্ডের এইভাবে বলেছে। তো অ্যাকসেন্টের দিকে ফোকাস না করে বেশি ফোকাস করতে হবে প্রোনাউন্সিয়েশনের দিকে। আর অ্যাকসেন্ট সুন্দর করা ট্রাই করলে ভালো, কিন্তু আমরা যখন কথা বলি, যেমন আমি বাংলাদেশি, আমি যখন বাংলাদেশিদের সাথে ইংরেজি বলবো আমার অ্যাকসেন্টটা কিন্তু বাইরের কান্ট্রির মতো হলে এটা আরও হাস্যকর হয়ে যাবে, মানে শুনতে ভালো লাগবে না, এটা আরও ফানি মনে হবে। যেমন একটা সেন্টেন্স বলছি তোমাদের, আমি যখন বিবিসি বা কোনো নিউজ শুনি ইংলিশে তখন হয়তো আমি ট্রাই করি নিজে নিজে বলি। তো সেইভাবে একটা সেন্টেন্স তোমাদেরকে বলি, ইটস নট জাস্ট অক্সিজেন, উড ইজ ইন শর্ট সাপ্লাই টু। এইভাবে আমি একটা দুটা সেন্টেন্স এভাবে আমি প্র্যাকটিস করতে পারি, কিন্তু সেই সেন্টেন্স অনুযায়ী যদি আমি কথা বলি, যারা আমার সাথে কথা বলছে তারাও কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল করবে। তো আমার মনে হয় প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট এই দুইটার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে প্রোনাউন্সিয়েশনের প্রতি। আর অ্যাকসেন্টের সাথে সবসময় মনে রাখবে প্রত্যেকের ভৌগোলিক অবস্থা, নিজের মাতৃভাষা, এটার সাথে অ্যাকসেন্টটা রিলেট হয়। নির্দিষ্ট গোত্র, জাতি বা ভৌগোলিক পরিবেশটার সাথে ডিপেন্ড করে একটা মানুষের অ্যাকসেন্ট, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা শুদ্ধ হতে পারে। প্রোনাউন্সিয়েশনের জন্য আমরা প্র্যাকটিস করতে পারি, অ্যাকসেন্টের জন্য প্র্যাকটিস করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ হচ্ছে একটা মানুষ 1 থেকে 12 বা 13 বছর পর্যন্ত যেইভাবে একটা ভাষা শিখে, যখন সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে বা আরেকটা ভাষা শিখতে যায়, তখন সেই মাতৃভাষা বা যেটা তার প্রথম ভাষা সেটার প্রভাবটা পড়ে যায় অন্য ভাষার উপরে। এই কারণে আমরা বাংলাদেশিরা ইংরেজি বলার সময় একটা প্রভাব পড়ে আমাদের ইংরেজির মধ্যে, বাংলার একটা মিশ্রণ চলে আসে, টোন মানে আমাদের স্বরভঙ্গিমার মধ্যেই বাংলার একটা ভাব চলে আসে। তোমরা খেয়াল করবে পার্শ্ববর্তী দেশ ভারতে যখন হিন্দি কথা বলে, তাদের হিন্দি কথা অনুযায়ী কিন্তু তারা যখন ইংলিশ বলে অনেকটাই ওই হিন্দি ভাষার প্রভাব পড়ে তাদের ইংলিশে। এই জন্য কিন্তু তারা কমিউনিকেশনটাকে স্টপ করে দেয় না। ইংরেজি আন্তর্জাতিক ভাষা, কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ইংরেজি ইউজ করছি। এই জন্য অ্যাকসেন্টের দিকে বেশি ফোকাস না করে আমাদের বেশি ফোকাস করতে হবে যে আমরা সেন্টেন্সগুলো বলে কন্টিনিউ করতে পারছি কিনা এবং আমাদের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ শুদ্ধ হচ্ছে কিনা। আশা করি উত্তরটা পেয়েছ। আমাদের হাতে যে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলের কিন্তু প্রত্যেকের বাংলায় যেমন আলাদা নাম আছে, ইংরেজিতেও নাম আছে। ভালো করে দেখো, আর তোমরাও তোমাদের এভাবে আঙ্গুল দিয়ে নামগুলো বলো আমার সাথে। এই আঙ্গুলটাকে আমরা বাংলায় বলি বৃদ্ধাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলি এর ইংরেজি থাম, THUMB, কিন্তু এখানে বি ব যে সাউন্ড সেটা সাইলেন্ট থাকবে, ওকে, সেটা থেকে কোনো সাউন্ড হবে না। তাহলে ইংরেজিতে হয়ে যাবে থাম, থাম, THUMB, কিন্তু উচ্চারণের সময় বলবো থাম। এখানে কিন্তু আর বলা দরকার নেই থাম ফিঙ্গার, এটার নামটাই হলো থাম। আমরা অনেক সময় বলি থামস আপ। নেক্সট, এই আঙ্গুলটাকে বাংলায় বলে তর্জনী। কত সুন্দর একটা নাম, তাই না? তর্জনী। তর্জনী এটার ইংরেজি হলো ইন্ডেক্স ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার, INDEX, ডেক্স, ইন্ডেক্স, ইন্ডেক্স ফিঙ্গার। এই ফিঙ্গারের নাম হলো মধ্যমা। ঠিক আছে, বাংলায় আমরা এটাকে বলি মধ্যমা।
আর ইংরেজিতে মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার। এই ফিঙ্গারের বাংলা নাম হলো অনামিকা। কত সুন্দর নাম তাই না, অনামিকা। আর ইংরেজিতে বলা হয় রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার। আর এই আঙ্গুলটা কেমন, সবার ছোট তাই না, তাই এই আঙ্গুলকে বলা হয় লিটল ফিঙ্গার। এটার আরেকটা নাম আছে, ছোট তো আদর করে মনে হয় এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, পিঙ্কি। তাহলে এটাকে তুমি বলতে পারো পিঙ্কি অথবা লিটল ফিঙ্গার। আর বাংলায় তাহলে এটার নামটা কি হতে পারে, কনিষ্ঠা, কনিষ্ঠা। কনিষ্ঠ মানে ছোট, তো এই জন্য যেহেতু সবগুলো আঙ্গুলের মধ্যে এই আঙ্গুলটা সবার ছোট, এটার নাম কনিষ্ঠা। তাহলে আমরা বাংলায় একবার জেনে নিই, আবার ইংরেজিতে আরেকবার নামগুলো শিখে নিই। বৃদ্ধাঙ্গুলি থাম, তর্জনী ইন্ডেক্স ফিঙ্গার, মধ্যমা মিডল ফিঙ্গার, অনামিকা রিং ফিঙ্গার, কনিষ্ঠা লিটল ফিঙ্গার বা পিঙ্কি, লিটল ফিঙ্গার অথবা পিঙ্কি। তো এগুলো তো জানলাম ফিঙ্গারের নাম। আর এই যে হাতের তালু, এটার ইংরেজি কি, পাম, PALM, পাম। এখানে আবার দেখো এল এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, এল থেকে সাধারণত সাউন্ড হয় ল এরকম, কিন্তু এখানে এই ওয়ার্ডের উচ্চারণটা হবে পাম, এর অর্থ হাতের তালু। তো এখন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আমার বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটা তিল আছে, এর ইংরেজি কি হবে। I have a mole, mole ওয়ার্ডের অর্থ তিল, MOLE, mole। তাহলে I have a mole, আমার একটা তিল আছে। On my little finger, on my left hand, আমার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে একটা তিল আছে। I have a mole on my little finger, on my left hand। আশা করি বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।